শুনতে পাচ্ছ তোমরা? সাদিয়া, হাসনা, মোহাম্মদ, তাসনিয়া, তাবাসসুম, ইয়েস স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কিসের উপর হবে? আমাদের পিরিয়ডিক মোশনের উপর। আজকে আমরা পড়বো স্প্রিং এর মোশন রিলেটেড কিছু ম্যাথ পড়বো, ম্যাথমেটিক্স পড়বো, কিছু থিওরি পড়বো, আর হচ্ছে কি আমরা পড়বো একটা পেন্ডুলামের জন্য ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন পড়বো, পড়া ট্রাই করবো। তারপর আমরা নেক্সট আরেকটা ক্লাস করে এই চ্যাপ্টার শেষ করে আর তারপর তোমাদের কাল আগের ক্লাসে ম্যাথস গুলো সলভ করে দিবেন। আগের ক্লাসে কি কি ম্যাথ ছিল একটু বলো দেখি। কোন হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম জি স্যার। পিকচার? আচ্ছা, কত নাম্বার হ্যাঁ, একটু বলো। আর আমি 7 নাম্বার 9 নাম্বার। 7 and 9, ওয়েট। তোমরা কি সবাই ঢাকাতে আছো নাকি গ্রামে গেছো আবার? স্যার ঢাকাতেই আছি। ঢাকাতে আছো, ভেরি গুড। 7 and 9, রাইট? 9, জি স্যার। ওকে। Where is my mobile phone? ওকে, দেখি 7 নাম্বার। 7. How many complete oscillation will a second pendulum gain in one day? এটা জি স্যার। এটা আজকে শিখবো, ঠিক আছে? আমি বলতে ভুলে গেছি, 7 নাম্বারটা বাদ। 7 নাম্বারটা বাদ, নাম্বার 9, দ্য লেন্থ অফ 8, 9 নাম্বারটাও বাদ। 9 নাম্বারটা আজকে আমরা শিখবো। সেকেন্ড পেন্ডুলাম রিলেটেড যে স্পেশালি এই পিকচারটা তোমাদেরকে দেওয়া হয়েছে 5, 6, 10 নাম্বার। আমি বলতে আসলে ভুলে গিয়েছি যে 6, 7, 9 এগুলো আর স্যার কি। নেক্সট পেজেরটাও হচ্ছে লাইক ওই টপিক গুলা করানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে করাই দিচ্ছি। যে কয়েকটা পারা তোমরা করেছো মেবি, আর বাকিটা আমি আজকে করাই দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। তো আমরা শুরু করি আজকে স্প্রিং এর। একটা স্প্রিং যখন অসিলেট করে, বেসিক্যালি একটা স্প্রিং যখন অসিলেট করবে তখন হচ্ছে গিয়ে ও কোন ধরনের ইকুয়েশনকে ফলো করে তার অসিলেশনটা হবে। মানে তুমি যখন একটা স্প্রিং কে একটু টেনে এক্সপ্যান্ড করে যখন ছেড়ে দিবে, একটা স্প্রিং কে যদি আমি ভার্টিক্যালি সাসপেন্ড করে দেই কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, তারপর যদি একটু টেনে স্প্রিংটাকে যদি একটু টেনে ছেড়ে দেই, তাহলে ও কি করতে থাকবে? অসিলেট করতে থাকবে। এই যে অসিলেশন করতে বা অসিলেট করতে থাকবে, এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? স্প্রিং এর সাথে যে ম্যাস কানেক্ট করব সেটার উপর কি ডিপেন্ড করে কি করে না? স্প্রিংটা কোন কোয়ালিটি সেটার উপর কি ডিপেন্ড করে কি করে না, সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা একটু দেখি আমরা কি করা যায় আজকে। আমরা সরি, এটা মুছে দিই। যেটা বলবো অসিলেশন অফ ভার্টিক্যাল স্প্রিং। এটা একটু দেখা ট্রাই করবো, দেখবা বিষয়টা খুব মজা আছে। অসিলেশন অফ ভার্টিক্যাল স্প্রিং। ওকে, এটা একটু দেখা ট্রাই করি কি হচ্ছে এখানে ঘটনা। যেমন তোমাদেরকে বলি যে আমি যদি মনে করি একটা স্প্রিং এভাবে রেখে দিলাম, ভার্টিক্যালি ভাবে রেখে দিলাম, তো ও কিন্তু কখনোই কি হবে না? অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হবে না, হবে? সে কিন্তু হবে না। তাকে এক্সপ্যান্ড করতে হলে কি করতে হবে? আমি মনে করি স্প্রিং এর সাথে একটা ম্যাক্স কানেক্ট করে দিলাম। একটা ম্যাক্স কানেক্ট করে দিলে স্প্রিংটা এতটুকু লম্বা হয়ে গেল। স্প্রিং এর সাথে মনে করো একটা এম ম্যাসের কোনো কিছু কানেক্ট করে দিলাম, তাহলে ওর ওয়েট কাজ করছে কোন দিকে? এদিকে কাজ করছে। তাহলে কত হয়ে গেল? স্প্রিংটা এই যে এতটুকু এক্সপ্যান্ড হয়ে গেল, তাই না? আমি যদি এই এম এর ভ্যালু যদি আরো বাড়াইতে থাকি, তাহলে ওর এক্সপ্যানশনটাকে আরো বাড়তে থাকবে। এখন মনে করো এম এস কানেক্ট করার পর এই স্প্রিংটা ই অ্যামাউন্ট অফ এক্সপ্যান্ড হলো, ঠিক আছে? ই অ্যামাউন্ট অফ এক্সপ্যান্ড হয়ে গেল। এখন দেখো এই স্প্রিংটা টেনশনটা কোথায় কাজ করছে? আপওয়ার্ড ডিরেকশনে। টেনশন একটা ফোর্স, ঠিক আছে? টেনশন একটা ফোর্স। আমি স্প্রিংটাকে আমি যতই নিচের দিকে টানতে থাকবো, স্প্রিংটা ততই উপরের দিকে যাওয়ার জন্য ট্রাই করতে থাকবে। আমার কাছে মনে হবে, একটা খেয়াল করে দেখবা, একটা স্প্রিংকে তুমি যতই টানতে থাকবা মনে হবে কি অপোজিট থেকে তোমাকে কেউ টানতেছে, অপোজিট ডিরেকশনে। এন্ড এই ফোর্সটাই হচ্ছে কি তোমার টেনশন। এই টেনশনটা যদি একটা স্প্রিং এর সাথে এই ম্যাচ কানেক্ট করে দিই, তখন এই ওয়েট, এই অবজেক্টের ওয়েট হচ্ছে গিয়ে কি হয়ে যাবে? টেনশনের ইকুয়াল হয়ে যাবে। কেন ইকুয়াল হয়ে যাবে? কারণ স্প্রিংটা এখানে স্ট্যাটিক আছে, সে এখানে নিচেও চলে আসছে না, উপরেও চলে যাচ্ছে না। তাহলে যদি সে নিচে চলে আসতো তাহলে ওয়েট বেশি হইতো, যদি উপরে চলে যেত তাহলে আমরা বলতে পারতাম টেনশন বেশি হইতো, রাইট? যেহেতু স্প্রিংটা এখানে স্ট্যাটিক আছে, তাহলে আমরা বলতে পারবো এই স্প্রিংটা কি আছে এখানে?
স্ট্যাটিক যেহেতু আছে তাহলে আমি বলতে পারবো এখানে টেনশন আর ওয়েট কি হবে, একটার সাথে একটা কি হবে, ইকুয়াল এটা হবে। হাইয়েস্ট এক্সটেনশন, এটা স্প্রিং এম এর ম্যাথ, হ্যাঁ এক্সটেনশনটা এই হাইয়েস্ট। হাইয়েস্ট না, এম ম্যাথ কানেক্ট করে দিলে ও অটোমেটিক এতটুকু কালি এতটুকু এক্সটেনশন হয়। তারপর আমি আরো এক্সটেনশন করতে পারি, কিন্তু ছেড়ে দিলে সে একসময় অসিলেট করতে করতে আবার এম পয়েন্টে গিয়ে থেমে যাবে, মানে এই পয়েন্টে গিয়ে থেমে যাবে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এই ম্যাথের জন্য তার কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে জাস্ট ম্যাথ কানেক্ট করে দিলে ওর এটা হচ্ছে হাইয়েস্ট এক্সটেনশন, এই এম ম্যাথ কানেক্ট করার কারণে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে টেনশনটা কিসের ইকুয়াল হচ্ছে, আর টেনশনটা এইটুক এক্সটেনশনের জন্য টেনশন আর এক্সটেনশনের ফোর্সটা সেম। বুঝি নাই। হ্যাঁ এইটুকু টেনশনের জন্য টেনশন আর ওয়েট এই দুইটা ইকুয়াল। কেন ইকুয়াল বলো তো? ওই যে বললাম, কারণ এখানে স্ট্যাটিক আছে, অবজেক্টটা নিচেও চলে আসছে না, অবজেক্টটা উপরে চলে যাচ্ছে না, তার মানে বলতে পারি উপরের দিকে টেনশন আর ওয়েট ইকুয়াল হয়েছে বলেই এই মাস এই এই ম্যাচটা এখানে স্ট্যাটিক অবস্থায় আছে। তাহলে আমরা নেক্সট লাইন কি লিখতে পারি, আসো দেখো তো, আমরা লিখতে পারি না এখানে। সো আমরা লিখতে পারি টেনশন ইকুয়ালস টু কত, ওয়েট লেখা যাবে, তাই না? ওকে, এটা আমরা খুব ক্লিয়ারলি লিখতে পারবো। সো এখন খেয়াল করে দেখো, আমরা যে টেনশনটা লিখেছি এটার বদলে কি লেখা যায়? এটার বদলে টেনশনটা হচ্ছে গিয়ে কত, আমরা সরি আমরা এভাবে লিখতে পারি, দেখো এভাবে না লিখে আমরা আরেকটু ইজিলি লিখি, সেটা হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি যে এখানে টেনশন, এই অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে গিয়ে কে, ওয়েট। এই দুইটা ফোর্স কাজ করার পরেও টোটাল ফোর্স কত, 0। কারণ এখানে উপরে একটা ফোর্স নিচে একটা ফোর্স, এই দুইটা মিলে এই অবজেক্টটাকে কি করতেছে, ফোর্স কাজ করতেছে, বাট অবজেক্টটা কোনো মোশন নাই, অবজেক্টটা কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই। তার মানে কি, টেনশন একটা ফোর্স, ওয়েট একটা ফোর্স, এই দুইটা ফোর্স অ্যাড করার পরেও তাদের রেজাল্ট ফোর্স কত আসছে, 0 আসছে। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু দেখো তো ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে একটা স্প্রিং কে যদি আমি এদিকে এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করি তাহলে অপোজিট ডিরেকশন থেকে যে ফোর্স কাজ করে সেটা কি, স্প্রিং ফোর্স। এন্ড ওইখান থেকে আমরা দেখে এসেছিলাম যে এই এফটা হচ্ছে গিয়ে কত, মাইনাস কে এক্স এর ইকুয়াল, যেখানে কেটা হচ্ছে গিয়ে আমাদের কি ছিল, কেটা হচ্ছে গিয়ে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট ছিল। মনে পড়ে? জি স্যার। ওকে, তাহলে এফটা যেহেতু যেদিকে আমি এক্সটেনশন করতে চাচ্ছি ফোর্সটা হচ্ছে তার ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করে। ঠিক সিমিলারলি এখানে স্প্রিংটা যেদিকে এক্সটেনশন হয়েছে টেনশন কাজ করছে কি তার ঠিক অপোজিট ডিরেকশনে। আমি যদি আরো বেশি এক্সটেন্ড করি এই টেনশন আরো বেশি হবে, রাইট? তাহলে আমি লিখতে পারি না এই টিটাকে কি, এফ এর বদলে টিটা এফ এর মতো অ্যাক্টিভেট করতেছে বা এফ এর মতো অ্যাক্ট করতেছে। তাহলে আমি এই টি এর বদলে কি লিখতে পারি, ইকুয়ালস টু কে এক্স লিখতে পারি। তাহলে মাইনাস কে লিখলাম, আর এক্স তো এখানে এক্স মানে কি, কতটুকু এক্সপ্যানশন হয়েছে, এখানে এক্সপ্যান্ড কতটুকু হয়েছে, ই অ্যামাউন্ট। তাহলে আমি কি লিখতে পারি, মাইনাস কে ই, আর ডাব্লিউ এর বদলে কি লিখতে পারি, এম জি ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা লিখতে পারবো। সো নেক্সট লাইনে গিয়ে আমরা দেখো তো কি লিখতে পারি, মাইনাস কে ই, আর এখানে কি লিখতে পারি, মাইনাস এম জি। সিমিলারলি এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে যাবে, কে ই ইকুয়ালস টু কত, এম জি। এটাকে আমরা রেখে দেই, এটাকে আমরা এভাবে রেখে দেই, একটা লাইন গ্যাপ করে এভাবে রেখে দেই, আমাদের এটা কাজে আসতে পারে। অথবা এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই। তো ইকুয়েশন 1 বোঝা গেছে, এক্সটেনশন কে ই ইকুয়ালস টু কত, এম এম ইনটু জি। ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করব, তোমরা নিশ্চয়ই ফিজিক্স ল্যাব তোমাদের যখন অনলাইনে দেখিয়েছে স্প্রিং এর একটা এক্সপেরিমেন্ট ছিল তোমাদের, তাই না? স্প্রিং এর এক্সপেরিমেন্টে কিরকম ছিল, যে একটা ম্যাচ কানেক্ট করে দেখিয়েছে টিচার, তারপর ওই ম্যাচটাকে একটু উপরের দিকে উঠিয়ে তারপর ছেড়ে দিয়েছে, তারপর স্প্রিংটা কি করছে, এভাবে অসিলেট করেছে, রাইট? আমরা এখন ওই কাজটাই করব। আমরা কি করব, এই যে স্প্রিংটা যেটা এখানে ছিল, স্প্রিংটা এখানে ছিল, এটাকে কি করব, একটু টান দিব নিচের দিকে, একটু টেনে ছেড়ে দিব। টেনে ছেড়ে দিলে এটা কি হবে, টেনে ছেড়ে দিলে এই এই অবজেক্টটা কি, এই এম ম্যাথস এর অবজেক্টটা কি এইখান থেকে একটু নিচে চলে আসবে। আগে তার এক্সটেনশন হয়ে বেসিক তার এক্সটেনশন এতটুকু, আর আমি কতটুকু এক্সটেনশন করলাম, এক্সট্রা এক্স অ্যামাউন্ট অফ এক্সটেনশন করে তারপর কি করলাম, স্পিনটাকে ছেড়ে দিলাম। এখান থেকে স্পিনটাকে এখানে টেনে তারপর কি করলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি করবে, স্পিনটাকে আবার অসিলেট করতে থাকবে,
ঠিক আছে, অসিলেট করতে করতে কোথায় যাবে? ধরো আমি স্প্রিংটা বেসিক্যালি এ পয়েন্টে ছিল, এই এ পয়েন্টে ছিল, আমি যদি টেনে এটাকে বি পয়েন্টে নিয়ে এসে ছেড়ে দেই, তাহলে সে আবার বি থেকে কোথায় যাবে? এ তে যাবে। এ তে যেয়ে কি সে স্টপ হয়ে যাবে না আরেকটু উপরে উঠবে? বলো তো কি হবে? আমি যদি এই অবজেক্ট এখানে টেনে এক্স পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে কি সে এখান থেকে কি এই দিক এই রেঞ্জের মধ্যে কি অসিলেট করতে থাকবে না? দেখো তো, সে এখানে কি সি পর্যন্ত যাবে। সে যখন আমি যখন এ সে যখন স্যার বিতে আসবে, বুঝলাম না, সি মানে আপনি হচ্ছে গিয়ে, আরেকবার হ্যাঁ এখানে হচ্ছে এই অবজেক্টটা তো ই অ্যামাউন্ট অফ এক্সটেনশন আগে থেকে হয়েছিল। আমি যদি এক্স অ্যামাউন্ট অফ এক্সটেন্ড করে এটাকে যদি ছেড়ে দেই, তাহলে স্পিনটা কি করবে? অসিলেট করতে থাকবে। অসিলেট বি থেকে সে কোথায় যাবে? উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। হ্যাঁ, সে কি এ থেকে স্টপ হয়ে যাবে না সে কি আরেকটু হ্যাঁ উপরে স্যার, উঠবে? আরেকটু করবে। আর একটু উপরে উঠে সি, মনে করে আর একটু উপরে উঠে সে এই সি লেভেল পর্যন্ত গিয়ে সে থেমে যাবে। থেমে আবার সে কি করবে? আবার নিচের দিকে এসে ব্যাক করবে, এর দিকে আসবে, আবার বি এর দিকে আসবে। বি পয়েন্টে গিয়ে ভেলোসিটি 0 হয়ে যাবে, সে আবার এদিকে যাবে, আবার সি পয়েন্ট, মানে এ বি এন্ড সি এইটুকু রেঞ্জের মধ্যে এই ম্যাচটা কি করে যাবে? অসিলেট করতে থাকবে না এভাবে এভাবে। জি স্যার। ওকে, সো এখন আমি দেখতে চাই যে এক্স অ্যামাউন্ট অফ যদি আমি এক্সটেনশন করি, তাহলে অবজেক্টটা কি স্ট্যাটিক থাকে না? থাকে? থাকে না। ডেফিনেটলি তার মধ্যে একটা রেজাল্ট ফোর্স থাকবে। সো আমি যদি এক্স অ্যামাউন্ট অফ এক্সটেন্ড করে এটাকে যদি রিলিজ করে দেই, তাহলে তখন ওর জন্য ইকুয়েশনে গেট আপটা কিরকম হবে সেটা নিয়ে একটু এখানে লিখি। তখন আমি লিখতে পারবো কে প্লাস ডাব্লিউ নট ইকুয়ালস টু 0 হবে। কারণ এই আমি এক্স অ্যামাউন্ট অফ এক্সটেন্ড করে যদি ছেড়ে দেই, তাহলে সে তো আর আগের মতো স্ট্যাটিক না। তাহলে আগে যেমন লিখেছিলাম টি প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 0, এখন কি আমি 0 লিখতে পারবো? এখানে লিখতে হবে কি নট ইকুয়ালস টু 0। তার মানে টি প্লাস ডাব্লিউ মিলে একটা রেজাল্ট ফোর্স ডেফিনেটলি থাকবে। সেই রেজাল্ট ফোর্সকে আমরা কি লিখতে পারি? রেজাল্ট ফোর্স থেকে লিখে ফেলি টি প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ আর। এফ অফ আর মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। বুঝতে পেরেছো? এফ অফ আর হচ্ছে জি এখানে স্যার। রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এবার আমি করে ফেলি। টি এর বদলে যেমন আগে কতটুকু এক্সটেনশন হয়েছিল? ই অ্যামাউন্ট। এখন এক্সটেনশন কতটুকু হয়েছে? ই প্লাস এক্স, এতটুকু এক্সটেনশন হয়েছে। তখন আমি টি এর বদলে লিখেছিলাম মাইনাস কে ই। এখন কি আমি টি এর বদলে এটা লেখা উচিত না আমাকে? কে ই প্লাস এক্স। দেখো তো, আগে এক্সটেনশন হয়েছিল ই অ্যামাউন্ট, এখন এক্সটেনশন হয়েছিল ই প্লাস এক্স অ্যামাউন্ট। এই কারণে ই এর বদলে আমাকে লিখতে হবে ই প্লাস এক্স। বুঝতে পেরেছো? আর ডাব্লিউ এর বদলে আমাকে লিখতে হবে কি? ডাব্লিউ এর বদলে আমাদের এমজি ছিল, এমজি হবে। আর রেজাল্টেন্ট ফোর্স এর বদলে আমি লিখতে পারি এম এ। এম এ মানে ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স এর বদলে আমি লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ, তো ডেফিনেটলি লিখতে পারবোই। নেক্সট লাইনে গিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো কে ই মাইনাস কে এক্স প্লাস কত এম জি ইকুয়ালস টু কত এম এ লিখতে পারবো আমরা। এখন দেখো খেয়াল করে, কে ই এর বদলে আমি কি লিখতে পারি? এমজি। কে ই আর এমজি ইকুয়াল। তাহলে আমি যদি কে ই এর বদলে এখানে এমজি লিখে ফেলি, আর আগে থেকে ছিল মাইনাস কে এক্স, আর এখানে ছিল এমজি, আর এখানে ছিল এম এ। খেয়াল করে দেখো এমজি এমজি ক্যান্সেল, রাইট? তাহলে এখানে কি লিখতে পারি আমি? মাইনাস কে এক্স ইকুয়ালস টু কত এম এ, রাইট? তাহলে এর বদলে আমি কি লিখতে পারি? মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই এমটাকে এ পাশে নিয়ে চলে আসলাম। বুঝতে পেরেছো? এখন আমরা কিন্তু আবার এ, আমরা যখন পিরিয়ডিক মোশনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন সলভ করেছিলাম, তখন সাথে সাথে ভেলোসিটির ইকুয়েশনও ফাইন্ড আউট করেছি, অ্যাসেলারেশন ইকুয়েশনও ফাইন্ড আউট করেছি। অ্যাসেলারেশন ইকুয়েশন ফাইন্ড আউট করার সময় আমরা দেখে এসেছি যে এ এর বদলে লেখা যেত ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এম আই রাইট? এর বদলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল। তাহলে আমি ওমেগা স্কোয়ার এটার বদলে কি লিখতে পারি বলো তো? কে বাই এম লেখা যাবে, তাই না? বুঝতে পেরেছো?
স্যার ওকে, এবার আমি আরো নিচের দিকে যাচ্ছি। ইকুয়েশনটা ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার বদলে দেখো তো এটাকে এরকম লেখা যাবে কিনা। ওমেগা স্কোয়ার বদলে আমি যদি রুট ওভার লিখি, কনস্ট্যান্ট বাই ম্যাস যেটা হচ্ছে স্প্রিং এর সাথে আছে ওই ম্যাস হ্যাঁ উইথ এখানে ম্যাস। ম্যাথটা হচ্ছে স্প্রিং এর সাথে যে ম্যাথটা কানেক্ট করে দিয়েছি আমি, 100 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম বা 500 গ্রাম। ওকে, এটা আর স্প্রিং এর ম্যাস কাউন্ট হয় না। স্প্রিং এর ম্যাথ কাউন্ট হবে কি হবে না আমি লাস্টে গিয়ে এক্সপ্রেস করব। আমি প্রথমে ধরে নিয়েছি স্প্রিং এর যতটুকু ম্যাথ আছে ওই ম্যাথ স্প্রিংটাকে এক্সটেনশন করতে পারে না। বুঝতে পেরেছো? একটা স্প্রিং মনে করো, এটা একটা স্প্রিংটাকে আমি এভাবে সাসপেন্ড করে দিলাম। স্প্রিংটাকে যদি আমি এইভাবে রাখি তখন মনে করো এটা আসলো 10 সেন্টিমিটার। স্প্রিংটাকে যদি আমি এইভাবে রাখি তখনও দেখলাম এটা 10 সেন্টিমিটারই আছে। তার মানে কি বুঝলাম, যে স্প্রিং এর যে নিজস্ব ম্যাস, এই ম্যাস স্প্রিংটাকে এক্সটেনশন করতে পারছে না। তাহলে স্প্রিং এর ম্যাস এখানে ক্যালকুলেশন আমার আসবে না। বুঝা গেছে? আর যদি স্প্রিংটা অনেক বেশি হেভি হয়, যদি ম্যাসটা স্প্রিং এর ম্যাস যদি অনেক বেশি হেভি হয়, স্প্রিংটাকে যদি এক্সটেনশন করার তার অ্যাবিলিটি থাকে, তখন আমি কি করব, এই ম্যাসের সাথে স্প্রিং এর ম্যাস কি করে দিব, অ্যাড করে দিব ক্যালকুলেশনে গিয়ে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আমরা ফাইনালি আসবো এরকম একটা ইকুয়েশনে। সো এখানে ওমেগা ইকুয়াল টু কত হলো, রুট ওভার কে বাই এম। দেখো তো আমরা ওমেগার বদলে এটা লিখতে পারি না, এটা 2 পাই বাই ক্যাপিটাল টি। এটা পড়ে এসেছি না, 2 পাই বাই টি। টি মানে কি, টাইম পিরিয়ড। তাহলে এটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দেই তাহলে এটা কত হবে, ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2 পাই ইকুয়ালস টু কত, এম বাই কে রুট ওভার। সো আলটিমেটলি আমি লিখতে পারি ক্যাপিটাল টি ইকুয়ালস টু কত, 2 পাই এম বাই কে, এটাকে রুট করে দিলাম। বুঝতে পেরেছো? এটা হচ্ছে টাইম পিরিয়ড। মনে থাকবে টাইম পিরিয়ডটা কি হইলো, একটা স্প্রিং এর টাইম পিরিয়ডের ফর্মুলা কি, এটা আমরা এই ইকুয়েশনটা আনার জন্য এতগুলা কাজ করলাম। স্প্রিং এর টাইম পিরিয়ডটা কি, স্প্রিং এর টাইম পিরিয়ড মানে হচ্ছে গিয়ে কি, একটা স্প্রিং এর সাথে কোন একটা ম্যাস কানেক্ট করে দিয়ে আমি যদি স্প্রিংটাকে এক্সটেনশন করে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা যে অসিলেট করতে থাকবে, তার একবার অসিলেট করতে যে টাইম লাগবে সেটাই হচ্ছে গিয়ে কি স্প্রিং এর টাইম পিরিয়ড। এন্ড ওই টাইম পিরিয়ড কত আসবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে স্প্রিং এর সাথে আমি কত ম্যাস কানেক্ট করেছি এখানে। আর কেটা হচ্ছে গিয়ে কি স্প্রিং এর কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট একটা ফিক্সড স্প্রিং এর জন্য স্প্রিং কনস্ট্যান্ট যেরকম হবে তার জন্য এরকম হবে। তোমরা যখন ল্যাবে এই কাজটা করবা তখন তোমাদের যে তোমাদের যে স্টুডেন্ট আছে তোমাদেরকে কলেজে, ধরো ধরো তোমাদের কাছে 50 জন স্টুডেন্ট, তোমাদেরকে 5 জন মেম্বার করে 10টা গ্রুপে ডিভাইড করে দিবে। তারপর ওই প্রত্যেকটা গ্রুপকে ডিফারেন্ট ডিফারেন্ট স্প্রিং দেওয়া হবে, বলবে যে স্প্রিং এর কনস্ট্যান্ট ক্যালকুলেশন করো। তখন তুমি কি করবা, কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তুমি স্প্রিংটা একটা কোন একটা পয়েন্ট এটাকে ঝুলাবা, এরকম করে সাসপেন্ড করবা। তারপর ওইটাকে এম এর ভ্যালু তোমাকে দেওয়া থাকবে 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম, এই ম্যাচ গুলো দেওয়া থাকবে, তুমি 300 গ্রাম কানেক্ট করে দিবা। তারপর কি করবে, 300 গ্রাম কানেক্ট করার পর ওটাকে একটু এক্সটেন্ড করে ছেড়ে দিবা। তারপর ওটা অসিলেট করবে। অসিলেট করতে কত টাইম লাগবে সেটা তুমি স্টপ ওয়াচ থাকবে, স্টপ ওয়াচ দিয়ে টি এর ভ্যালু বের করবা। তারপর এই ইকুয়েশনে বসিয়ে তুমি কি এই কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবা না, বলো তো? জি স্যার পারবো। ওকে, এখন আমি যে তোমাদেরকে বললাম, ওই যে তোমাদেরকে 10টা গ্রুপে ডিভাইড করে দিব, 10টা গ্রুপে 10টা ডিফারেন্ট কাইন্ড অফ স্প্রিং দিবে। তাহলে 10টা গ্রুপের স্প্রিং কনস্ট্যান্ট কি হবে, 10 রকম হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর যদি সবাইকে একই কোয়ালিটির স্প্রিং দেয়, কেউ যদি 100 গ্রাম নিয়ে কাজ করে, একই কোয়ালিটির স্প্রিং, সব গ্রুপকে একই কোয়ালিটির স্প্রিং দিয়েছে, কোন গ্রুপ 5টা, ধরো 2টা গ্রুপ 100 গ্রাম নিয়ে কাজ করেছে, 2টা গ্রুপ 200 গ্রাম নিয়ে কাজ করেছে, বাকিগুলা 300 গ্রাম নিয়ে কাজ করেছে, সবার জন্য কি কে এর ভ্যালু সেম আসবে নাকি ডিফারেন্ট আসবে, বলতো? সবার জন্য কে এর ভ্যালু কি সেম আসবে ডিফারেন্ট আসবে? সবার জন্য কে এর ভ্যালু সেম আসবে যদি স্প্রিং এর কোয়ালিটি একই রকমই থাকে। স্প্রিং এর কোয়ালিটি বলতে স্প্রিং এর প্যাচ নাম্বার, স্প্রিং এর লেন্থ, স্প্রিংটা কি দিয়ে তৈরি, সেটা কি কপার নাকি আয়রন, এগুলো যদি সেম থাকে তাহলে সব গ্রুপের জন্য কে এর ভ্যালু কি আসবে, সেম আসবে। খেয়াল করে দেখো, মনে করো তুমি এম এর ভ্যালু ইনক্রিজ করতেছো, তাহলে কি টি এর ভ্যালু কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে, এই ইকুয়েশন থেকে কি বলা যায়, বলো তো?
এম এর ভ্যালু ইনক্রিজ করলে টি এর ভ্যালু কি ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে? আবার বলছি, এর ভ্যালু ইনক্রিজ করবে। এম এর ভ্যালু ইনক্রিজ করলে টি এর ভ্যালু ইনক্রিজ হবে। কেন? কারণ টি এর সাথে এম হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এম এর ভ্যালু ইনক্রিজ করলে টি এর ভ্যালু ইনক্রিজ করবে। এই টি এর ভ্যালু ইনক্রিজ হওয়া মানে কি, ওর অসিলেশন করতে সময় বেশি লাগবে। এখন অসিলেশন করতে যদি সময় বেশি লাগে, আমি তার সেই স্প্রিংটাকে কি বলবো? স্প্রিংটা কি স্লো নাকি ফাস্ট? স্লো। টাইম বেশি লাগলে স্লো বলবো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে তুমি যদি 100 ম্যাচ নিয়ে কাজ করো, তোমার জন্য টি এর ভ্যালু যেরকম আসবে, 200 ম্যাচ নিয়ে কাজ করলে ওই স্প্রিংটাকে একটু স্লোলি অসিলেট করবে। বুঝতে পেরেছো? ওকে, এই ইকুয়েশনটা আমরা লিখতে পারলাম। এখন আমি যে তোমাদেরকে এই ইকুয়েশন দিয়েছিলাম 1 নাম্বার ইকুয়েশন, এই 1 নাম্বার ইকুয়েশনের দিকে একটু খেয়াল করো। এই কে টাকে এম এর নিচে নিয়ে আসো, আর জিটাকে ই এর নিচে নিয়ে আসো, তাহলে এখানে কত হবে? ই বাই জি ইকুয়ালস টু কত হবে? এম বাই কে। এটা হবে না? দেখো তো, দেখা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এখন এম বাই কে এর বদলে ই বাই জি বসিয়ে দাও। তাহলে ই বাই জি বসিয়ে দিলে টি ইকুয়ালস টু কত হবে? 2 পাই ই ডিভাইডেড বাই জি, এটাকে রুট করে দাও। তাহলে তুমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো। কিভাবে? তোমার যদি তুমি, এর জায়গায় এল আছে, হ্যাঁ বুঝি নাই। বইয়ে এর জায়গায় এল আছে। না, ই এর জায়গায় এল নাই, আমি যেটা বলছি সেটাই। ই এর জায়গায় এল আছে হচ্ছে গিয়ে পেন্ডুলামের জন্য, স্প্রিং এর জন্য না। আচ্ছা। ওকে, আচ্ছা। সো এখানে এম বাই কে এর বদলে আমি কি পেলাম? ই বাই জি। ই মানে কি? তুমি মনে করো 100 গ্রাম ম্যাস একটা স্প্রিং এর সাথে কানেক্ট করে দিলে ও কতটুকু এক্সটেন্ড হয়েছে সেটা তুমি যদি স্কেল দিয়ে মাপতে পারো, তাহলে তোমার আর কত ম্যাস কানেক্ট করেছো স্প্রিং এর সাথে সেটাও লাগবে না, স্প্রিং এর কনস্ট্যান্টও লাগবে না, শুধু এক্সটেন্ড কতটুকু হয়েছে সেই ভ্যালুটা বসাইতে পারলেই তুমি টি এর ভ্যালু পেয়ে যাওয়া। বুঝতে পেরেছো? এখন বলো, তুমি যদি বেশি ম্যাস মানে ম্যাসের ভ্যালু যদি বেশি নাও, তাহলে কি এক্সটেনশন বেশি হবে? তার মানে কি ই এর ভ্যালু কি বেশি হবে? এখানে যেমন কে এর ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক সিমিলারলি এখানে জি এর ভ্যালু কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে কোশ্চেনে আমাকে যেটাই দেওয়া থাকুক না কেন, আমাকে যদি বলা হয় 100 গ্রাম ম্যাস একটা স্প্রিং এ কানেক্ট করার পরে এর কে এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে তার টাইম পিরিয়ড কত আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। অথবা যদি বলে দেয় যে 100 গ্রাম ম্যাস কানেক্ট করার পর স্প্রিংটা হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার এক্সটেনশন হয়েছে, তখনও আমরা এই দুইটা ইকুয়েশনে যে কোনো একটা দিয়ে আমরা কানেক্ট করে ম্যাথমেটিক্স গুলো করতে পারবো। বুঝতে পেরেছো? আর এই ইকুয়েশনটা মনে রাখবা, কে ই ইকুয়ালস টু এম জি। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমার অনেক ম্যাথ পড়ার সময় কাজে আসবে, ম্যাথমেটিক্স এমসিকিউ এগুলো করার সময় খুব কাজে আসবে। তাহলে স্প্রিং এর জন্য টাইম পিরিয়ডের ফর্মুলা আমি কয়টা পেলাম? দুইটা পেলাম। যখন আমাকে যে ইনফরমেশন দেওয়া থাকবে আমি সেটা নিয়ে কি করতে পারবো? কাজ করতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা আসি ফ্রিকোয়েন্সির জন্য কি হবে। ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের ইকুয়েশন কিরকম রিলেশন বলো তো? ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের রিলেশন কিরকম? ইনভার্স রিলেশন না? এফ ইকুয়ালস টু কত? 1 বাই ক্যাপিটাল টি। আমরা পড়ে এসেছি না? ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 1 বাই ক্যাপিটাল টি। তাহলে আমি লিখতে পারি কি এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু লিখতে পারবো 1 বাই 2 পাই, এটা হচ্ছে কি কে ডিভাইডেড বাই এম, এটাকে রুট করে দিতে হবে। আর এখানে হচ্ছে কি এফ ইকুয়ালস টু কত? 1 বাই 2 পাই, এখানে হবে কত? জি ডিভাইডেড বাই ই। ওকে, সো ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করলে আমরাও এভাবে ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেছে? ওকে, আশা করি এটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, সমস্যা হয় না। এখন আমরা একটা ম্যাথমেটিক্স করি, তাহলে আরো একটু ক্লিয়ার হবে। ম্যাথমেটিক্স করে আমাদের একটা গ্রাফ আছে, এই গ্রাফটা করার চেষ্টা করব। ওকে, ম্যাথ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনটা দেখাবেন না? কিসের ক্যালকুলেশন? ফ্রিকোয়েন্সি কিভাবে ফ্রিকোয়েন্সি আসবে? কিভাবে আসলো? ফ্রিকোয়েন্সি মানে কত? 1 বাই ক্যাপিটাল টি না? তাহলে টি এর ভ্যালু কত? 2 পাই এম বাই কে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? সবাই উল্টে যাবে না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা ক্যালকুলেশন দেখানো কিছু আছে বলো? আমি ফার্স্ট বুঝতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সিটা এভাবে আসছে। অথবা তোমার যদি টাইম পিরিয়ড দেওয়া থাকে, তুমি টাইম পিরিয়ডকে ইনভার্স করে দিবা, ফ্রিকোয়েন্সি চলে আসবে। ম্যাথমেটিক্সে বসাইতে হবে এমন কোনো কন্ডিশন নাই। ওকে, আচ্ছা, এটা আমরা করতে পারলাম। এবার আমি একটা ম্যাথ করি, তোমাদেরকে একটা ম্যাথ দিই। ম্যাথটা হচ্ছে কোশ্চেন এরকম,
এরকম যে স্প্রিং having spring constant, আমি ঠিক করছি ক্যামেরা বোঝা যাবে, a spring having spring constant of 0.8 Newton per meter. An object is connected vertically with it, and it starts to oscillate, okay. It gives 12 oscillation. It gives 12 oscillation in 20 seconds. Okay. Find mass of that object. Okay. এই হচ্ছে আমাদের ইনফরমেশন। A spring having spring constant of 0.8 Newton per meter, an object is connected vertically with it and it starts to oscillate. It gives 12 oscillation in 20 seconds. Okay, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট 0.8 আর হচ্ছে 12 oscillation in 20 seconds. এটা হচ্ছে কি ইনফরমেশন বলে দিয়েছে। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ম্যাথটা যখন আমরা সলিউশন করতে যাব, তখন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কে এর ভ্যালু কত, 0.8 নিউটন পার মিটার। ওকে, বাট ও 12 অসিলেশন দিতে 20 সেকেন্ড টাইম লাগে। আমাকে ম্যাস ক্যালকুলেশন করতে হবে, বাট আমরা তো টাইম ম্যাস ক্যালকুলেশন কিভাবে করব, কারণ টি ইকুয়ালস টু 2 পাই এম বাই কে, বাট আমি তো টাইম পিরিয়ড জানি না, বাট টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারবো কিভাবে, 12 অসিলেশন যদি 20 সেকেন্ডে যায় তাহলে টাইম পিরিয়ড ডেফিনেশন কি, টাইম পিরিয়ড বলে হচ্ছে কি 1 অসিলেশন দিতে যে টাইম লাগবে ওইটাই হচ্ছে কি টাইম পিরিয়ড। তাহলে 12 অসিলেশন যদি 20 সেকেন্ড দেয় আমরা ইউনিটের মেথডে করতে পারি 1 অসিলেশন দিতে কত সময় লাগবে 20/12 বলা যাবে না। তাহলে টাইম পিরিয়ডকে আমি কি লিখতে পারি, ক্যাপিটাল টি এর বদলে আমি লিখতে পারবো কত, 20/12 সেকেন্ড লেখা যাবে, বলো বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা ম্যাথটা সলভ করে ফেলি। আসো, ইকুয়েশনটা কি, ফর্মুলা ইকুয়েশনটা হচ্ছে গিয়ে 2 পাই m ডিভাইডেড বাই কে। তো আমাদের ফর্মুলা হচ্ছে t ইকুয়ালস টু 2 পাই m ডিভাইডেড বাই কে, এটা রুট। সো আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো m কত হবে, mটা হবে এভাবে যে t স্কয়ার বাই কে ডিভাইডেড বাই কত 4 পাই স্কয়ার। এখানে আমরা সব ভ্যালুগুলো আমরা বসায় দিলে আমরা কি এম এর ভ্যালু খুব সহজেই পেয়ে যেতে পারবো, কত ম্যাচ কানেক্ট করা হয়েছে। আর এই ম্যাচ কানেক্ট করার পর অবজেক্টটা কতটুকু এক্সটেন্ড হয়েছে সেটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। যদি বলা হয় যে এই অবজেক্টটা ফাইন্ড দ্য এক্সটেনশন অফ দ্যাট স্প্রিং আফটার কানেক্টিং অফ দ্যাট অবজেক্ট, তো এক্সটেনশন কিভাবে ক্যালকুলেশন করব, আমরা তো জানি, কারণ আমরা হচ্ছে ফর্মুলা জানি m বাই কে ইকুয়ালস টু কত, e ডিভাইডেড বাই জি। তাহলে m পেয়ে গেলে আমরা m ডিভাইড বাই কে তো দেওয়া আছে, জি এর ভ্যালু তো আমরা জানি, খুব সহজে আমরা e ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? কোনো কনফিউশন থাকলে বলো। ওকে, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা একটা গ্রাফ করব এখন একটা, ঠিক আছে? গ্রাফটা ইম্পর্টেন্ট আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো?
শুনতে পাচ্ছ তোমরা?